এটা ওবিস পেশেন্ট ফেস হবে এখন 50 ইয়ার। এখানে বলতেছে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন উড পারফর্ম করবা উইথ রিজনিং। তাহলে ওবিসিটি আমরা তো প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন আমরা যেগুলো যেগুলো 19টার মতো পড়ছি, এই 19টা সবগুলো তো এখানে লাগবে না, যেহেতু ম্যান বলতেছে। তাহলে হুম। প্রেগনেন্সি শুরুতেই পাব। এখন প্রি অপারেটিভ যেহেতু ওবিসিটি আছে, এখন তার ওবিসিটি কি মানে এটা বড়, মানে প্রথম কথা হচ্ছে এটা কতটুকু বর্ডার লাইন, তারপরে তার মানে আমার অ্যানেস্থেশিয়ার জন্য তো হচ্ছে আমি রুটিন যে এক্সামিনেশন সেগুলো আমি করব। এখন ওবিসিটির জন্য মেইনলি আমরা দেখতে চাই যে তার ওএসএ আছে কিনা। এখন এটার জন্য তো আর ইনভেস্টিগেশন হুম। লাগতেছে না সরাসরি, আমরা যেটা করতে পারি হুম। পলিসোমনোগ্রাফি করতে পারি শুধুমাত্র তো আমি ওবিসিটি। একাই চলে গেছিলাম নাকি আপনাদেরও ইয়ে হয়েছে? আমার তো হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। না না না, ডিসকানেক্ট আমাদের সবারই হয়েছিল, আমি বন্ধ করিনি। আচ্ছা। আচ্ছা, আমি ব্লকের কোয়েশ্চেনটা বলতেছি। তাহলে এটা হচ্ছে ওবিসিটির জন্য মেইনলি এখানে যে পলিসোমনোগ্রাফি এটার কথা হচ্ছে আমাদের লাগতেছে। আচ্ছা, ইন্টুবেশন এক্সটুবেশন, ওই যে ইন্টুবেশন এক্সটুবেশনের জন্য হচ্ছে মেইনলি র্যাম্পিং এর কথাটা বলতেছে, যেহেতু আমরা র্যাম্পিং করছি। হ্যাঁ র্যাম্প পজিশন কিভাবে করতেছি, বা হচ্ছে অক্সফোর্ড হেল্প বেড, হ্যাঁ অক্সফোর্ড হেল্প ল্যারিঙ্গোস্কোপিক পিলো। তাহলে এই এই পিলোটার মানে আচ্ছা, মেনশনিংটা। তো ওই যে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন এখানে কি শুধু পলিসোনোগ্রাফিটা অ্যাড করব? না না, পলিসোমনোগ্রাফি শুধু না, খালি পলিসোমনোগ্রাফি কেন, আমরা তো বলতেছি মানে সবগুলো রুটিন বলো না, রিজনিং সহ যেহেতু বলতে হবে। তাহলে রিজনিং সহ যখন আমি বলবো তখন আমি রুটিন এক্সামিনেশন যে পেশেন্ট আসলে ফিট আছে কিনা, আবার যেহেতু সে ওবেস তার যদি ওএসএ আছে কিনা সেটার জন্য আমি পলিসোমনোগ্রাফি করতেছি। এবং সেই সাথে তার যদি ওএসএ থাকে তাহলে তার তার বডিতে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে এবিজিও করে নিতে পারতেছি। আমরা এখানে আমাদের রুটিন ইনভেস্টিগেশন তাহলে তার ইকো করতে পারি আমরা, যেহেতু পেশেন্ট ওবিস, তাহলে তার তো হচ্ছে কি বলে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, থাকবে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য তো আমরা তার বা হার্টের কন্ডিশন তার আইএসডি আছে কিনা এগুলো আমরা করতেছি, মানে আমরা মানে সবগুলো। মেটাবলিক সিনড্রোম গুলো আছে কিনা ওবেসিটির হ্যাঁ, সাথে? তার মেটাবলিক সিনড্রোম গুলো আছে কিনা এগুলো আমরা হচ্ছে এখানে আহ ব্যাখ্যা করব। আচ্ছা, আর এটা হচ্ছে দেখো, যেহেতু ওবিসিটি আমরা করি না, তো এখানে আমি জাস্ট হালকা করে বললাম কনসিডারেশন ডিউরিং ইন্টিউবেশন এন্ড এক্সটিউবেশন। তাহলে ইন্টিউবেশনে অবশ্যই আমাদের র্যাম্পিং এর কথা, অক্সফোর্ড হেলথ বেডের কথা বলতে হবে। এবং আরো যে সেগুলো মাথায় রাখতে হবে, পেশেন্টের এখানে আমরা বলতেছি যে তার ওবিস পেশেন্ট, তো তার জন্য একটু বড় সাইজের টেবিল লাগবে। হ্যাঁ, নর্মাল টেবিলে তার আমরা যে নর্মাল রেগুলার ওটি টেবিল সেখানে তার, তাহলে তার জন্য আগে থেকে এটা ম্যানেজ করে রাখতে হবে। এবং এই টেবিল মানে এবং পোস্ট অপারেটিভ আমার একটু বড় সাইজের বেড লাগবে পেশেন্টের। হ্যাঁ, এটা হচ্ছে এখানে এখানে এগুলো মেনশন করে দিতে হবে। আচ্ছা, এরপর দেখো মানে ব্লক যে কোনো ব্লক পরীক্ষাতে একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট আসলে অ্যান্সার করতেই হয়, যে কোনো একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট বা দুইটা। এখন এখানে যেমন বলছে কি প্রি অপারেটিভ পার অপারেটিভ ব্রঙ্কোস্পাজম, তাহলে পার অপারেটিভ ব্রঙ্কোস্পাজম হয়েছে এবং পোস্ট অপারেটিভ ল্যারিঙ্গোস্পাজম। তাহলে এখানে পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ দুটাই হচ্ছে মানে ব্রঙ্কোস্পাজম এবং ল্যারিঙ্গোস্পাজমের ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দা স্মিথ হুম। যেটা আছে সেটা। হুম। আচ্ছা, 25 বছরের পেশেন্ট আন্ডারওয়েন্ট সালকাস ভোকালিস সার্জারি রিকভারি রুমে। দেখো, রিকভারি রুমে ডিসওরিয়েন্টেড হয়েছে, কনফিউজ হয়েছে, শর্টনেস অফ ব্রেথ, তার মানে কি? তার মানে হচ্ছে পেশেন্টের আমাদের হাইপোভেন্টিলেশন হয়েছে, অথবা হচ্ছে এয়ার অবস্ট্রাকশন হয়েছে। তাহলে এই শর্টনেস অফ ব্রিদিং এর যে পোস্ট অপারেটিভ আমরা যখন বেসিক পড়ছি, বেসিকে ওই যে শর্টনেস অফ ব্রেথ ইন দ্য পোস্ট অপারেটিভ রুম বা হচ্ছে হাইপোভেন্টিলেশন, এই আঙ্গিকে যা যা আছে এগুলো সবগুলো চলে আসবে। অল্টার লেভেল অফ কনসাসনেস, অল্টার লেভেল অফ তো কনসাসনেস এটা মানে কি এটা ডিলিরিয়ামটাকেও এটাকে এটা বুঝাইছে? না না, ডিলিরিয়ামটাও কোনো কি এখানে আসবে? না, এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাইছে, তাই তো? তুমি হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে জিনিসটা আসলে সরাসরি তোর আসে নাই, মানে ইএনটি না, এটা কিন্তু বেসিক রিলেটেড। হ্যাঁ, তাহলে এখানে ডিসওরিয়েন্টেড কনফিউজড। তাহলে ডিসওরিয়েন্টেড কনফিউজ আমার যে অল্টার লেভেল অফ কনসাসনেস, মানে অল্টার লেভেল অফ কনসাসনেস অনেকগুলো কারণে হয়। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল হইতে পারে, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ হইতে পারে। ফিজিওলজিক্যাল কজ আমরা বলি যে এখানে হাইপোগ্লাইসেমিয়া যদি হয়, ইলেকট্রল ইমব্যালেন্স যদি হয়, পেশেন্টের হচ্ছে মানে ওই যে পিসিওডি, পোস্ট অপারেটিভ কি বলে, পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসঅর্ডার, পোস্ট অপারেটিভ কগনিটিভ পিওসিডি, হ্যাঁ পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসঅর্ডার, ওর মধ্যে ডিলারিয়ামও আছে, এগুলোও থাকতে পারে। মানে আমাদের এটা কিন্তু মেইনলি বেসিকের কোয়েশ্চেন। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, হাউ উইল অ্যাপ্রোচ টু আইডেন্টিফাই দ্য ডেফিনিটিভ কজ, এটা অ্যান্সার করার জন্য যেটা বলবো ফার্স্ট আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিছু বললাম। এখন অ্যাপ্রোচ
হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু আইডেন্টিফাই দ্য ডেফিনেটিভ কজ? ডেফিনেটিভ কজ আইডেন্টিফাই করার জন্য যেটা করতে হবে আসলে, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা ধরে ধরে আমি যে তাকে এখানে মানে বলবো যে আমার এখানে এটা যদি তার এখানে শর্টনেস অফ ব্রেথ হয়, যদি শর্টনেস অফ ব্রিদিং এর কারণ কি, এটা কি হচ্ছে পেশেন্ট মানে হচ্ছে ল্যারিঙ্গোস্পাজম হয়েছে নাকি ব্রঙ্কোস্পাজম হয়েছে নাকি তার পালমোনারি ইডিমা হয়েছে, তাহলে তাহলে ল্যারিঙ্গোস্পাজম আমি আদার্স কি পাচ্ছি, ব্রঙ্কোস্পাজমে কি পাচ্ছি আদার্স ফিচার, পালমোনারি ইডিমা হলে আমি কি ফিচার্স গুলো পাচ্ছি। এইভাবে করে করে হচ্ছে আমার ডায়াগনোসিস করতে হবে, এবং আমি তখন ইন্টারঅপারেটিভ চেস্ট এক্সরেও করতে পারি, আমার তো অসুবিধা নেই, আমার তো এক্সরে এভেলেবেল আছে। এরপরে হচ্ছে একইভাবে আবার চলে আসছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট, যে একটা পেশেন্টের কার্ডিয়াক ইনসাল্ট হয়েছে, যে হাউ ডু ম্যানেজ আর কার্ডিয়াক ইনসাল্ট রিসেম্বলিং দিস সিনারিও। তাহলে পেশেন্টের কার্ডিয়াক ইনসাল্ট কিন্তু পার অপারেটিভ হয় না, পোস্ট অপারেটিভ হয়েছে। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট যদি পোস্ট অপারেটিভ হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ফার্স্টে বললাম কি যে তাকে আমরা একটু শর্ট করে বলি, আমরা কি করি যে কার্ডিয়াক ইনসাল্ট যখন হয়, প্রথম কথা হচ্ছে আমরা উইদাউট এনি ডিলে আমরা সিপিআর শুরু করব। সিপিআর শুরু করব, এবং পেশেন্ট যেহেতু পোস্ট অপারেটিভ, সো আপু আমি কার্ডিয়াক ইনসাল্ট বলতে গেলে কি এখানে কার্ডিয়াক অ্যারেস্ট বুঝাইছে নাকি পালমোনারি ইডিমাটা কি বুঝাইছে? আমি তো কার্ডিয়াক ইনসাল্ট বলতে এখানে বুঝতেছি, কার্ডিয়াক অ্যারেস্টই বুঝতেছি। অ্যারেস্ট হ্যাঁ, অ্যারেস্টই বুঝতে হবে না হ্যাঁ, যদি পালমোনারি এরকম এডিমা থাকে? কেন হবে, পালমোনারি এডিমা তো কার্ডিয়াক ইনসাল্ট বলতে সাধারণত বুঝি না। মানে আমি বুঝাইছি কার্ডিয়াক প্রবলেম, মানে ইনসাল্ট বলতে কি না, মানে ইনসাল্ট অ্যারেস্টই ইনসাল্ট বুঝাবে নাকি? আমি মানে অ্যারেস্টই সাধারণত, এটা ইনসাল্ট বলতে অ্যারেস্টকে বোঝানো হয়। আচ্ছা ঠিক হুম। আছে। আচ্ছা, এখন দেখেন কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে কিন্তু ঘুরে ফিরে অনেকগুলো কোয়েশ্চেন দিচ্ছে, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এখন হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টে তুমি কি করবা, তাহলে কার্ডিয়াক অ্যারেস্টের আমাদের যে ম্যানেজমেন্ট স্মিথের, হুম, ম্যানেজমেন্ট স্মিথের যে ম্যানেজমেন্ট আছে, ওই যে বড় করে আমার ফার্স্ট হচ্ছে মানে মর্গানের যে ফ্লো চার্টটা আছে, মনে আছে যে ফ্লো, শকেবল নন শকেবল ওটা? হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে আমি যখন কার্ডিয়াক অ্যারেস্ট দেখতেছি ফার্স্টে আমি সিপিআর শুরু করব, যেহেতু পেশেন্ট পোস্ট অপারেটিভ, তার মানে সে নট নট ইনটিউবেটেড, তাহলে আমি প্রথম হচ্ছে আমি তাকে দেখবো, প্রথমে কার্ডিয়াক ইনসাল্ট হয়ে গেছে, আমি শুরুতেই একটা দেখবো যে আমি অ্যাসেস করবো রেসপিরেশন, পালস আছে কিনা, নো পালস নো রেসপিরেশন, তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি সিপিআর শুরু করবো। সিপিআর শুরু করতে চাকরিরা করতে আমি কি করব, কল ফর হেল্প, তারপর হচ্ছে বলবো কি ডিফিব্রিলেটর নিয়ে আসো। তাহলে ডিফিব্রিলেটর আনলাম, ডিফিব্রিলেটর প্যাড অ্যাটাচ করার পরে আমি এর মধ্যে আমি অনগোয়িং হচ্ছে কি বলে সিপিআর দিচ্ছি 30 হচ্ছে করে 2 করে। আচ্ছা, 32। হুম, 30:2। এরপরে হচ্ছে দিতে দিতে আমি রিদম মেসেজ করবো, রিদম মেসেজ করতে বলবো যে শকেবল নাকি নন শকেবল, যদি শকেবল হয় তাহলে হচ্ছে আমার শকেবল কি ভিটি এবং পালস ভিএফ এবং পালস ভিটি, তাহলে শকেবল যদি হয় তাহলে শকেবল আমি কত দিচ্ছি, শক বায়োফেজিক বা মোনোফেজিক শক দিচ্ছি 150 থেকে 350 জুল। দেওয়ার পরে আমি তাকে হচ্ছে আবার সিপিআর রিজিউম করে আবার দিচ্ছি এবং ইন দা মেইন টাইম মানে শকেবল এবং নন শকেবল এই দুটোর মাঝখানে আমি কি করবো, আর এই দুটার মাঝখানে হচ্ছে আমি দেখবো যে পেশেন্টকে আমি অ্যাড্রেনালিন শুরু করবো, অ্যাড্রেনালিন দিচ্ছি, অ্যাড্রেনালিন দেওয়ার পরে অ্যাড্রেনালিন কোটা দেবো 1:100 ডাইলুশনে যেটা আছে সেটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আইভিতে। দেওয়ার পর দিলাম, এবং সেটা 3 মিনিট বা 4 মিনিট, মানে 3 থেকে 5 মিনিট লেখা, তো ধরে নিলাম আমি 3 থেকে 5 মিনিট পর পর সেটাকে আমি রিপিট করলাম। হ্যাঁ, এবং পেশেন্টের আমি এখানে আমার কার্ডিয়াক অ্যারেস্টের আমি হচ্ছে রিভার্সিবল কজ গুলা খুঁজে বের করতে চাইবো, 4H 4T। তাহলে 4H এ কি ছিল, হাইপোক্সিয়া, হাইপো অথবা হাইপার ক্যালেমিয়া, তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, আর হচ্ছে হাইপোথার্মিয়া হাইপো আর অথবা হচ্ছে হাইপারথার্মিয়া, আর হচ্ছে হাইপো অথবা হাইপোগ্লাইসেমিয়া। আর টি দিয়ে হচ্ছে টক্সিন, তারপরে হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, টেম্পোনেট, কার্ডিয়াক টেম্পোনেট। নিউমোথোরাক্স, টেম্পোনেট, থ্রম্বোলাইসিস। আর ইয়া কি জানি, থ্রম্বোলাইসিস। হ্যাঁ থ্রম্বোস, আচ্ছা থ্রম্বোসিস, টক্সিন, থ্রম্বোসিস আপু। টক্সিন, থ্রম্বোসিস, টেম্পোনেট, আর একটা হচ্ছে আর একটা থ্রম্বোসিস কি, টেম্পোনেট আর হচ্ছে ইয়া কি বলে টেম্পোনেট আর ওই যে এটাকে, আপনার টেনশন টেনশন নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স। টেনশন টেনশন নিউমোথোরাক্স। নিউমোথরাক্স, হ্যাঁ। তাহলে আমি রিভার্সিবল কজগুলো খুললাম, আর যদি নন শকেবল হয় তাহলে হচ্ছে আমার নন শকেবল কি আছে, অ্যাসিস্টল পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পি এ। আর তাহলে হচ্ছে সেক্ষেত্রে পাসলেস আমি ইলেকট্রিক্যাল হচ্ছে এখানে অ্যাক্টিভিটি। শক দিতে পারবো না, আমি হচ্ছে এখানে সিপিআর কন্টিনিউ করবো, আর আমার যে ওষুধটা ছিল সেটা দিই, সেটা হচ্ছে আমি এখানে এমিউডাব্রাম। দেবো অ্যামিও মানে অ্যাড্রেনালিন, আর অন্যদের দিকে গেলে হচ্ছে আর অ্যামিউডারন শেষ। আচ্ছা, এমিউডাব্রাম। এটা হচ্ছে মেইনলি গেল। এই পরের কোয়েশ্চেনটা দেখ, ডিসকাস অ্যাবাউট পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট ইন আইস কেয়ার ইন আইসিইউ। পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, এটা হচ্ছে, এটা একটা মজার জিনিস, এটা একটু আচ্ছা পড়লে মজা পাইতাম।
আচ্ছা, এটা আমি আম, আপু আপনি তো র্যান্ডমলি বলতেছেন, কোনো বই দেখে তো বলতেছেন না না। না না, কোনো বই থেকে বলতেছি না। আমি জাস্ট ডিসকাস করতেছি যে আমার সামনে শুধু কোয়েশ্চেনটা, বই আমি এখন ঢুকি নাই। আচ্ছা, আমি দেখতেছি এখানে ঠিক আছে, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, এটা হচ্ছে একটা কোয়েশ্চেনই হয়। হ্যাঁ, কোয়েশ্চেনটা আমি আজকে তোদেরকে ছবি তুলে দিব, একটা একটা হাতে লেখা একটা নোট। এটা একটু আমার খুঁজে বের করতে হবে কোন নোটের ভিতরে আছে। তবে জিনিসটা খুবই কি বলবো, ওটা পড়লে মোটামুটি এটা পড়া উচিত, এটা লাগে। আচ্ছা, গেল। এরপর দেখো আবার ঘুরে ফিরে ওই ল্যারিঙ্গোস প্রবলেম, মানে কোয়েশ্চেন একটা করছে না, ওই ল্যারিঙ্গোস প্রবলেম থেকে এনে করতে আছে আবার হাউ উইল ম্যানেজ। দেখ কি পরিমাণ বোধায় এরা, উপরে ল্যারিঙ্গোস প্রবলেম একবার আচ্ছা, দিছে। একই কোশ্চেন দুইবার কেন হ্যাঁ, দিচ্ছে আপু? মানে বোধায় একটা লিমিট থাকা উচিত, উপরেটা দিছে এটা আবার দিছে। আচ্ছা, এরপর দেখো হোয়াট আর দ্য কজেস অফ হাইপারগ্লাইসেমিয়া ইন দ্য পিরিয়ড, কি পেডি ছিল, রাইট ডাউন পারাপাটি ফ্লুইড ম্যানেজমেন্ট অফ 1 year চাইল্ড, কি তারে পেডিও ঢুকাই দিচ্ছে, আচ্ছা ভালো কথা। হাউ টু ম্যানেজ আ কেস অফ অ্যান্টিসিপেট ডিফিকাল্ট ইন্টিউবেশন, ও বাই দা ওয়ে, আমরা কিন্তু ডিফিকাল্ট ইন্টিউবেশনটা পড়ি না, এটা কিন্তু আমরা পড়তে হবে, এখনই পড়বো। কারণ ইএনটির মধ্যে ডিফিকাল্ট ইন্টিউবেশন বা অ্যান্টিসিপেটেড বা আনঅ্যান্টিসিপেটেড দুটোই পড়া উচিত। আনএন্টিসিপেটেড। হ্যাঁ, দুটোই পড়া উচিত। এটা এটা পড়বো আগে। হোয়াট প্রিঅপারেটিভ ইনভেস্টিগেশন শুড উই ডু উইথ আ কেস অফ সাবগ্লটিক স্টিনোসিস, তাহলে প্রিঅপারেটিভ ইনভেস্টিগেশন, শোনো যখনই তোমাকে প্রিঅপারেটিভ ইনভেস্টিগেশন বলবে, তোমাকে রিজনিং চাপ অথবা না চাপ দিয়ে দিব। তুমি দিয়ে দিবা। ঠিক আছে, কারণ তাহলে হয় কি হুম। তোমার বেসটা স্ট্রং হয়। এখানেও চাই না, তুমি শুধু নামটা লিখে দিলা। আর সঞ্জিত হচ্ছে দিছে এবং নাম হচ্ছে রিজনিং দিছে, তাহলে অবশ্যই সঞ্জিতার নাম্বার বেশি পাবে। আচ্ছা, রাইট ডাউন ইউর কনসিডারেশন ডিউরিং ইন্ডাকশন, তাহলে কনসিডারেশন ইন্ডাকশনের মধ্যে হচ্ছে যে সাবগ্লটিক স্টেনোসিস আছে, এখন আমি যদি তার ইনহেলেশন ইন্ডাকশন ডিফিকাল্ট। করব নাকি হচ্ছে আইভি ইন্ডাকশন করব। এটাই হচ্ছে হুম। জানতে চাইছে, তাহলে এটার মধ্যে গেল। আচ্ছা, এখন তাহলে আসো অ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইন্টুবেশন, এটাতে একটু যায়, এটা হচ্ছে স্মিথে আছে আচ্ছা, না। আমরা এখন তো আপু আমরা কি ইনহেলেশনাল তো কিছুই দেই না বর্তমানে, কিন্তু এই যে কিছু না, কিছু জায়গায় বলে যে ইনহেলেশনালের আমি কথা, কিন্তু আবার ইনহেলেশনাল এটা চলে দেওয়ার আসছে। পক্ষপাতীও না, কারণ ইনহেলেশনাল তো হচ্ছে আমার মানে আমার যদি চ্যানেল থাকে আমি কেন ইনহেলেশনাল দিব। সেটা আমি সব আগে দিব না তো। হুম, আগে আমি দিব। ইনহেলেশন দেওয়ার পক্ষপাতী না। আচ্ছা, ডিফিকাল্ট ইনটুবেশনের এটা খোল, স্মিথটা খোল, স্মিথের স্মিথ না ছিল আমাকে বলেও দেখুন। আমরা অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্টি হাইপোক্সিক ড্রাগ, ডিফিকাল্ট এই যে ডিফিকাল্ট ইনটুবেশন ড্রিল, এটা হচ্ছে ভিউ পয়েন্টের বলতেছে ভলিউম 1-এ 138 নম্বর পেজে। আমি 3 পয়েন্ট খুলবো আপু? হ্যালো। তাহলে ইএনটি যখন পড়বি তখন কিন্তু তোর ডিফিকাল্ট ইনটুবেশনটাও পড়তে হবে, এটা একটু লিখে রাখতে সব পারিস। চলে আসতেছে সব। হ্যাঁ, আর বেসিক থেকে কোয়েশ্চেন থাকবে, আমি তো এটা বললাম যে বেসিকের কোয়েশ্চেন থাকবে, এটা বেসিক বাদ দিয়ে মানে কোয়েশ্চেন করা সম্ভব না, কারণ বেসিক বাদ দিয়ে তো কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন আর কিছুই থাকে না। ম্যানেজমেন্ট, আচ্ছা ডিফিকাল্ট ইনটুবেশনটা, 138। হ্যাঁ ভলিউম 1-এর 138 আছে, ওখানে আনঅ্যান্টিসিপেটেডটা আছে। আর স্মিথে, স্মিথে অ্যান্টিসিপেটেডটা আমরা ইয়া করে। আচ্ছা আসো, আনঅ্যান্টিসিপেটেডটা
যেটা করতে পারো দাগাও। আচ্ছা দেখো এটা হচ্ছে 138, হ্যাঁ 138, 139 ভলিউম 1 ভিউ পয়েন্ট। হ্যাঁ কোয়েশ্চেন দেখো এখান থেকে অনেকবার কোয়েশ্চেন আসে, ফেজ বি 24, 18, 17, 12, 19, আর 19 হচ্ছে জুলাইতে, এমসিপিএস মোটামুটি এটা থাকেই। আচ্ছা যদি মানে অ্যান্টিসিপেটেড, মানে সাধারণত আনঅ্যান্টিসিপেটেডটা হয়, স্মিথটাও একটু তুলে রাখিস কারণ অ্যান্টিসিপেটেডটারও বলে দিব একসাথে। এটা হচ্ছে যখন আমাদের আনঅ্যান্টিসিপেটেড হবে, তখন মানে যেটা আমি জানি না, বা যেটা আমার কাছে মনে হয়েছে যে ম্যালাম্পাটি 3, বাট আমি আমি বা কর্মেক মানে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ করে দেখলাম না এটা হচ্ছে 4, বা তাহলে আমি কি করবো, বা কর্মেক লিহানি গ্রেড হচ্ছে 4, তাহলে আমি কি করবো? এটা হচ্ছে আমরা বললাম কি যে ইফ এনি ডিফিকাল্ট, তাহলে আমরা উত্তর যখন লিখবো প্রথমে শুরুতে লিখে দিব কল ফর হেল্প, কল ফর হেল্প। আচ্ছা তারপরে হচ্ছে আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। হ্যাঁ এটা হচ্ছে, তাহলে আমি প্ল্যান এতে কি করব? প্ল্যান এতে নর্মালি আমি যেটা ওটিতে করি সেটাই শুরুতে আমি যেটা করি, আমি প্রথমে হচ্ছে হেড মানে প্ল্যান এতে হেডিং কি, পেসমেন্ট ভেন্টিলেশন এন্ড ট্রাকিয়াল ইন্টুবেশন। ওকে, এরপর পজিশনিং করলাম, প্রি অক্সিজেনেট করলাম, তারপরে অ্যাডিকুয়েট ব্লকার দিলাম, মানে আমার সাবসামিথোনিয়াম দিলাম, এরপর ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি বা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, এটার পাশে লিখে রাখবো টিএম, টানা মুখস্থ। এটা মানে টানা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ডিরেক্ট 3:1, মানে 3:1 হচ্ছে আমি ম্যাক্সিমাম 3টা অ্যাটেম্প নিবো এবং আমার সিনিয়র এসে সে হয়তো একটা অ্যাটেম্প নিলো, বা মানে 4টা অ্যাটেম্পে বেশি হবে না। ল্যাঞ্জের মানে পরিশ্রম করলাম, বুগি দিলাম, মানে যাই হোক মেনটেন অক্সিজেনেশন সাকসেস। তাহলে আমার ওটাকে ইনকিউবেশন করলাম, ক্যাপনোগ্রাফি দিয়ে কনফার্ম করলাম, এরপর ফেলড হয়ে গেল। ফেলডে তাহলে হচ্ছে আমার কি থাকবে, এসএডি তে আসবো। এসএডি তে ওখানে ছিল 4টা অ্যাটেম্প আর এখানে হচ্ছে 3টা অ্যাটেম্প নিবো, তাহলে 4 3 কমে আসতো। এখানে ডিভাইস নিবো সেকেন্ড জেনারেশন, অক্সিজেন করলাম, ভেন্টিলেট করলাম, ফেল্ড করলাম। তাহলে ডিক্লেয়ার এই কথাটা লিখতে ভুললো না, আমরা অনেক সময় এটা ভুল করে যাই যে ডিক্লেয়ার কথাটা লিখি না। ডিক্লেয়ার, তোমাকে ডিক্লেয়ার করে যাইতে হবে। তাহলে ডিক্লেয়ার ফেল্ড এসএডি ভেন্টিলেশন। আচ্ছা এরপরে সি, এরপর শুধু আমি ফেস মাস্ক করবো। ফেস মাস্ক করার পরে আমি এখানে কি করতেছি, ইফ ফেস মাস্ক ভেন্টিলেশন ইম্পসিবল, তাহলে বলতেছে প্যারালাইজ করে দাও। ফাইনাল অ্যাটেম্প্ট এট ফেস মাস্ক ভেন্টিলেশন এবং 2% টেকনিক। 2% টেকনিকটা কি? ওই যে আমরা যেটা আমরা শুরুতে একজন জুনিয়র থাকা নবিস থাকা অবস্থায় করতাম, যে একজন হচ্ছে 2 হাতে মাস্ক চেপে ধরবে আর একজন ভেন্টিলেট করবে, সেটা করলাম। সাকসেস হলে পেশেন্ট উঠাই দিলাম। আচ্ছা আর প্ল্যান সি হচ্ছে কিকো, তাহলে কান্ট ইনটিউবেট, কান্ট অক্সিজেনেট, তখন হচ্ছে ইমার্জেন্সি ফ্রন্ট নেক এক্সেস। আচ্ছা পোস্ট অপারেটিভ কেয়ার এবং ফলো আপ, এটাও কিন্তু এখানে লিখে দিতে হবে যে যে একটা আনএন্টিসিপেটেড হইলে আমি এখানে কি করব। আচ্ছা এটা তো আমাদের লেখা আছে, এটা আমরা জাস্ট কি করব, টানা মুখস্থ করবো, এখানে আমাদের আসলে বলার কিছু নাই। এবার যেটা নিয়ে কথা সেটা হচ্ছে, যেখানে আমার অ্যান্টিসিপেটেড সেখানে আমি কি করব। এটা খুলো, এটা হচ্ছে তোমার কোথায় গেল, এটা হচ্ছে গিয়ে স্মিথের 494 পেজ। এটা আল্লাহর ওয়াস্তে একটু লিখে নিও। তো 4, 494 পেজ। ম্যানেজমেন্ট অফ প্রেডিক্টেড ডিফিকাল্ট এয়ারওয়ে। হ্যাঁ প্রেডিক্টেড। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে প্রেডিক্টেডটা কি, যে আমি একটা দেখতেছি পেশেন্টটা এতক্ষণ ছিল আনঅ্যান্টিসিপেটেড, আমি জানি না। আর প্রেডিক্টেডটা হচ্ছে আমি জানি যে এটা ডিফিকাল্টি হবে, তো সেক্ষেত্রে আমার প্রিপারেশনটা কি হবে। তাহলে প্রথমত আসো যে এখানে 4টা পয়েন্ট, ম্যানেজমেন্ট অফ প্রেডিক্টেড ডিফিকাল্টি এয়ারওয়ে। দেখো এখানে মাঝখানে পয়েন্ট বুলেট লেখা আছে, when airway management is predicted to be difficult, the strategy can be based on achieving right plan, right place, right time, right person। তাহলে যখনই আমি প্রেডিকশন করব আমার চিন্তা করতে হবে 4টা, 4R, রাইট প্লেস, রাইট রাইট টাইম, রাইট পারসন, রাইট প্ল্যান। তাহলে প্ল্যানটা আগে আসবে। আচ্ছা তাহলে প্ল্যানটা কি, দেখো রাইট প্ল্যান ওই প্যারার শেষে লিখছে, দ্য প্ল্যান ইজ ইউজুয়ালি ইনক্লুড ট্রাকিয়াল ইন্টুবেশন। ওকে, আমার এটা প্ল্যান, দাগাও এগুলো আন্ডারলাইন করো। আচ্ছা এরপরে হচ্ছে কি, রাইট প্লেস, তাহলে প্লেসটা কোথায় হবে, এই যে নিচে লেখা আছে একদম ওই প্যারার নিচে, যে ইউজুয়ালি বি ম্যানেজ ইন অপারেটিং থিয়েটার। তাহলে আমি যেটা আমার কাছে ডিফিকাল্ট মনে হবে সেটা অবশ্যই আমি ওটিতে নিয়ে করব।
আচ্ছা, এরপর রাইট টাইম মানে কি? রাইট টাইম বলতে এখানে বোঝাচ্ছে যে আমার ইয়া থাকবে, আমি আমার এই যেহেতু এটা একটা আহ, ইয়া ছাড়া মানে ইলেকটিভ কেস যদি হয়, তাহলে এটা আমি কি করব, আমার মানে আমি আমার জন্য করব মর্নিং আওয়ারে, মানে যে টাইমে আমার চারপাশের লোকজন এভেলেবেল, আমার হেল্প এভেলেবেল। তো এটা হচ্ছে রাইট টাইম। তাহলে হচ্ছে আমি মর্নিং এর একদম ফার্স্ট কেসটা রাখবো, এটা মর্নিং এর ফার্স্ট লিস্টটা রাখবো, এটা হচ্ছে রাইট টাইম। এটা লিখা নাই মনে হয় না আপু, লিখা নাই, এটা খুঁজে এটা পাচ্ছি না। লিখা নাই। রাইট পার্সনের পাশে লিখবা যে সিনিয়র প্লাস স্কিলড ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা, এখন বিফোর অ্যাপ্রোচিং, এখানটা দেখো নিচে লিখছে, এটা আসলে কি বলে অ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট এয়ারওয়ে, কখনো রিটেন এভাবে আমি দেখি না রিটেন আসতে, কিন্তু এটা আমাকে মানে তুষার স্যার হচ্ছে একবার পড়া দিছিল আর কি। আর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা ইট কুড বি আ কোয়েশ্চেন, কারণ এটা তো হইতেই পারে যে আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, ডিফিকাল্ট হবে, তখন আমি কি করবো? তাহলে ডিফিকাল্ট যখন আমার কাছে মনে হবে, বেসিকলি তখন এটা মেনলি অল ডিপেন্ডস অন দা প্রিপারেশন, যে আমি কিভাবে প্রিপেয়ার করতেছি সেটার উপরে। কিন্তু পরবর্তীতে যে স্টেপস গুলা, যেখানে দেখো নিচে লিখে রাখছে অলদো, মানে নিচে বলতে হচ্ছে ওই যে রাইট পার্সনের নিচে, অলদো দ্য ডিটেল মে ডিফার, the principle of managing the patient with predicted airway difficulty are no different to managing unanticipated problem। মানে হচ্ছে আনঅ্যান্টিসিপেটেড কেস আর অ্যান্টিসিপেটেড কেসের ম্যানেজমেন্ট যেটা, সেটা মূলত কম বেশি সেম হবে। এখানে জাস্ট আমরা শুরুতে যখন লিখবো 4R লিখলি, তখন আমার এক্সামিনার বুঝতে পারবে, বা আমাকে যদি কোয়েশ্চেন করে তখন যদি আমি 4R দিয়ে শুরু করি, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, আই নো অ্যাবাউট ইট। বলতেছি। হুম, এটা। এখন দেখো তারপর তুমি কি বলবা, যে বিফোর অ্যাপ্রোচিং দ্য ডিফিকাল্ট এয়ারওয়ে সেভারাল কোয়েশ্চেন can usually be considered before approaching the anticipated difficult area। এখানে ডিফিকাল্ট দেখো কিছু বুলেট দিচ্ছে এখানে, যে কি ডিফিকাল্ট, এখানে কি অক্সিজেন ডেলিভারিটা ডিফিকাল্ট, ফেস মাস্ক ভেন্টিলেশন ডিফিকাল্ট, এসিডি প্লেসমেন্ট ডিফিকাল্ট, ট্রাকিল ইন্টিউবেশন ডিফিকাল্ট, নাকি ফোনার ডিফিকাল্ট, কোনটা ডিফিকাল্ট, নাকি পেশেন্টের কোঅপারেশন বা কনসেন্টের ডিফিকাল্টি আছে। তো এরপরে বলছে কি, কনসিডার দ্য রিলেটিভ ম্যারিট অফ, যে সিকিউরিং দ্য এয়ারওয়ে উইথ দ্য পেশেন্ট অ্যাওয়েক অর অ্যানেস্থেটাইজড, মানে এখানে আমাকে কিছু মানে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে ডিসিশন নিতে হবে, যে আমি কি অ্যাওয়েক ইন্টুবেশন, তো যেমন একটা বাচ্চাকে চাইলে আমি অ্যাওয়েক ইন্টুবেশন করতে পারবো না, তো আমি পেশেন্টকে অ্যাওয়েক রেখে করবো না অ্যানেস্থেটাইজ রেখে করবো, সেটা বলতে হবে। আর দেন হচ্ছে মেকিং দ্য ইনিশিয়াল অ্যাপ্রোচ টু ট্রাকিয়াল ইন্টুবেশন ডিরেক্ট অর ইনডিরেক্ট। আচ্ছা, রিটেনে যদি এই কোয়েশ্চেনটা সে কিভাবে লিখবো সেটা আমি পরে বলতেছি, আমি জাস্ট জিনিসটাকে বুঝায় মানে বুঝায় বলি। দেন হচ্ছে মেনটেনিং স্পন্টেনিয়াস ভেন্টিলেশন, মানে তিনটা বুলেট আছে, সেই তিনটা বুলেট। এরপর দেখো সিকিউরিং দ্য এয়ারওয়ে অ্যাওয়েক, তাহলে সিকিউরিং দ্য এয়ারওয়ে অ্যাওয়েক এর মধ্যে একদম সেকেন্ড প্যারায় আসো। সিকিউরিং দ্য এয়ারওয়ে অ্যাওয়েক শুড বি কনসিডার্ড অ্যাক্টিভলি whenever significant difficulty in tracheal intubation is predicted। তার মানে বলতেছে আমি এখানে যদি আমার এটা ডিফিকাল্ট হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি এটাকে অ্যাওয়েক মানে ইন্টুবেশন জন্য ট্রাই করব। আচ্ছা, তারপর তার 3 লাইন নিচে আসো, দ্য মেইন কন্ট্রাইন্ডিকেশন টু অ্যাওয়েক টেকনিক আর ল্যাক অফ পেশেন্ট কোঅপারেশন অর রিফিউজাল। তাহলে পেশেন্টকে আমার এখানে কোঅপারেশন যদি বা রিফিউজ যদি থাকে, তাহলে এটার হচ্ছে মেইন কন্ট্রাইন্ডিকেশন, এছাড়া অ্যাওয়েকের অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। তাহলে কি কি করবো সেক্ষেত্রে, আমি রিঅ্যাসুরেন্স করতে পারি, আর ভেরি লাইট সিডেশন অ্যান্ড অ্যাংজিওলাইসিস মে বি এনেবল মেনি পেশেন্ট টু অ্যাকসেপ্ট অ্যাওয়েক টেকনিক। তাহলে অ্যাওয়েক টেকনিক অ্যাকসেপ্ট করার জন্য আমি তাকে ফার্স্ট হচ্ছে রিঅ্যাসিওর করবো, এবং পেশেন্টকে লাইটলি আমি সিডেট করে রাখলাম। আচ্ছা, অ্যাওয়েক টেকনিকের মধ্যে কোনটা ভালো, লাস্টের প্যারাতে আসো, অলদো অ্যাওয়েক fiber optic intubation is generally considered the standard mode of awake tracheal intubation, there are several methods reported। মানে অ্যাওয়েকের মধ্যে আমরা বলছি অ্যাওয়েক ফাইবার অপটিক, তাহলে অ্যাওয়েক ফাইবার অপটিক ছাড়া আর কি কি অ্যাওয়েক হইতে পারে? কি কি বলতেছে? অ্যাওয়েক ফাইবার অপটিক ভায়া ওরাল বা নেজাল রুট। আচ্ছা, অ্যাওয়েক ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, অ্যাওয়েক ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, অ্যাওয়েক ট্রাকিল ইন্টুবেশন ভায়া ইন্টুবেটিং এলিমেন্ট, অ্যাওয়েক ট্রাকিল ইন্টুবেশন ভায়া অ্যানাদার এসএডি, অ্যাওয়েক ফোনা। আচ্ছা, দেখাইছো সেগুলা? দেখাইছি হ্যাঁ আপু। হ্যাঁ। ওকে, এরপর আসো পরের পেজে 496।
সিলেক্টিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ ট্রাকিয়াল টিউব। ওখানে দেখো 2 লাইন নিচে আছে যে ফর ইউজিং আ স্মলার ট্রাকিয়াল টিউব, মানে এখানে আমরা যখনই সাইজ নিব, আমরা যেহেতু ডিফিকাল্ট চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমরা ডিফিকাল্টির জন্য আমরা কি দিব, একটা ছোট সাইজের টিউব ইউজ করতেছি। ওকে, এরপরে হচ্ছে এটা নিচে লাইনে একদম নিচের পারাতে আসো যে সিলেকশন অফ ট্রাকিয়াল টিউব অফ 6 to 6.5 মিলিমিটার ইন্টারনাল ডায়ামিটার মে মেক এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইজিয়ার। তাহলে আমি যদি বলি যে এখানটা আমি ছোট সাইজে নিব, আমাদের দেশের প্রেক্ষাপটে 6.5ই অনেক সময় আমরা ইয়া করি, তাহলে তারপর আমরা নেবো 6 থেকে 6.5। আচ্ছা, অক্সিজেনেশন ফর ডিফিকাল্ট এয়ারওয়ে, প্রিডিক্টেড ডিফিকাল্ট এয়ারওয়ে। অক্সিজেনেশনটা কি? অক্সিজেনেশনের মধ্যে হচ্ছে আমরা এখানে প্রি অক্সিজেনেশন অবশ্যই করব, মাস্ট, এটা আমার করতেই হবে। প্রি অক্সিজেনেশন ছাড়া আমি ডিফিকাল্টির জন্য যাব না। তাহলে ওটার পাশে বড় করে লিখে দাও জাস্ট জাস্ট প্রি অক্সিজেনেশন। ওকে, এরপরে আসো, এতটুকু দাগানো হয়েছে? হুম, হয়েছে? ওকে, এরপর হচ্ছে দেখো ফাইবার অপটিক ইনটিউবেশন। আমি বলতেছি আমরা এবার চলে আসি ফাইবার অপটিক কিভাবে করতেছি। ফাইবার অপটিক আমি বলছি অ্যাওয়েক ফাইবার অপটিক অ্যাওয়েক ফাইবার অপটিক ইনটিউবেশনটা হচ্ছে একদম আমার আইডিয়াল স্ট্যান্ডার্ড। তাহলে যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সেক্ষেত্রে ফাইবার অপটিকের জন্য আমার কি কি লাগবে? 3টা ফেজ আছে। দেয়ার আর 3 phases টু ফাইবার অপটিক ইনটিউবেশন: টপিক্যালাইজেশন অফ এয়ারওয়ে, ফাইবার অপটিক এন্ডোস্কোপি, রেল রোডিং দ্য ট্রাকিয়াল টিউব। 3টা জিনিস। দ্য প্রসিডিউর মে ফেল অ্যাট ইচ স্টেজ। তাহলে টপিক্যালাইজেশনটা কি বলছে? যে বিফোর টপিক্যালাইজিং দ্য এয়ারওয়ে, সিক্রেশনটাকে ডিক্রিজ করার জন্য আমি গ্লাইকোপাইরোনিয়াম দিব, কত 0.1 থেকে 0.2 মিলিগ্রাম। এবং এবং তার নিচে 3 নম্বর লাইনে অ্যাংজিওলাইসিস অর সিডেশন উইথ এ লো ডোজ সিডেটিভ ড্রাগ। হ্যাঁ, এখন আমি পেশেন্টকে আমি সিডেটও করে নিতে পারি, সেক্ষেত্রে আমি লো ডোজে ইউজ করব। এবং এই যে মানে সিডেটিভ ইউজ করবো, সেখানে আমি প্রোপোফল, রেমিফেন্টা, ডেক্সমেডিটোমেডিম ইউজ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে টপিক্যালাইজেশন। আমি শুরু করি না, টপিক্যালাইজেশন করার আগে আমি তাকে হচ্ছে গ্লাইকোপাইরোনিয়ামে তার সিক্রেশনটাকে কমাইলাম, ডোজ কত 0.1 থেকে 0.2। আর হচ্ছে আমি তাকে লো ডোজে সিডেটিভ দিলাম। আচ্ছা, দেওয়ার পরে বলতেছে এই টপিক্যাল অ্যানেস্থেসিয়া ইজ অ্যাচিভ বাই স্প্রেইং দ্য নেজাল অ্যান্ড অরোফ্যারিঞ্জিয়াল মিউকোসা। আমি আমার ভিতরে এখানে মিউকোজার ভিতরে আমি হচ্ছে স্প্রে করলাম। এবং লিডোকেন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, যে টিপিক্যালি লিডোকেন প্রিপারেশন 2% to 4% আর ইউজ টু প্রোগ্রেসিভলি অ্যানেস্থেটাইজ দ্য ওরাল নাসাল রুট। যাই হোক, মানে আমি এখানে লিডোকেনটাও দিতে পারি। এবং এখানে নার্ভ ব্লক, 2টা নার্ভ ব্লকের কথা লিখছে, একটা 3টা। কি কি নার্ভ ব্লক আছে? স্পেসিফিক নার্ভ ব্লক, এটা কোয়েশ্চেন করে যে কি কি নার্ভ ব্লক আমরা গ্লসোফেরেঞ্জিয়াল, দিতে পারি। ভেগাস, ট্রাইজেমিনাম। গ্লসোফেরেঞ্জিয়াল, স্ফেনোপ্যালাটাইন, ভেগাস, সুপিরিয়র ল্যাটেরাল। ট্রাইজেমিনাম। 3টা নাম। হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা পারফর্ম করতে পারি। আচ্ছা, এরপরে দেখো এই যে এতটুকু গেল, শেষ। এরপর হচ্ছে ফাইবার অপটিক এন্ডোস্কোপি। ফাইবার অপটিক এন্ডোস্কোপির জন্য আমরা কিভাবে করতেছি? বিফোর পারফর্মিং এন্ডোস্কোপি, এক্সপ্লেন টু দ্য পেশেন্ট, অ্যাপ্লাই রুটিন মনিটরিং। পেশেন্ট হচ্ছে সিটিং আপ থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমরা সিডেটেড করে নিলাম, আমরা গ্লাইকোপাইরোনিয়াম দিলাম, অক্সিজেন দিয়ে নিলাম, এবং হচ্ছে আমরা এখানে ইনটিউবেশন শুরু করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রসিডিওর। এখন এটা হচ্ছে আমরা এখান থেকে জেনে নিলাম যে আমাদের কোন স্টেজে কি কোয়েশ্চেন আসে। এখন তোমাকে যদি কোয়েশ্চেনটা করে যে অ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইনটিউবেশন কোয়েশ্চেন আসলো, রিটেন আসলো, কি করবা? ফার্স্টে লিখবো হচ্ছে যে অ্যান্টিসিপেট ডিফিকাল্ট ইনটিউবেশন ফেস করার জন্য আমাদের লাগবে 4টা জিনিস, 4R। হ্যাঁ, এটা হচ্ছে রাইট প্লেস, রাইট পারসন, রাইট টাইম, রাইট প্ল্যান। ফার্স্টে লিখবো রাইট প্ল্যান। তারপরে লিখবো কি যে রাইট প্ল্যান মানে কি, রাইট প্লেস মানে, রাইট প্ল্যান মানে হচ্ছে আমরা এখানে পেশেন্টকে আমার মানে অ্যানেস্থেটাইজ করতে হবে। রাইট প্লেস হচ্ছে ওটিতে করব। রাইট টাইম হচ্ছে মর্নিং লিস্টে প্রথমে রাখবো, যখন চারপাশে আমার মানে সাপোর্ট আছে এরকম জায়গায়। এবং রাইট আটা কি গেল, সেটা হচ্ছে আমার সিনিয়র থাকবে, রাইট পারসন। রাইট পার্সনের মধ্যে সিনিয়র থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে। এখন ডিফিকাল্টের মধ্যে অ্যান্টিসিপেট ডিফিকাল্ট আমার এখানে আসলে ডিফিকাল্ট হচ্ছে কোনটা ডিফিকাল্ট? আমার কি মানে আমার কি ফেস মাস্ক ভেন্টিলেশন ডিফিকাল্ট, আমার কি অক্সিজেন। এসিডি দেওয়া ডিফিকাল্ট, মানে কোন স্টেজে ডিফিকাল্টি, সেটা আমি আগে আইডেন্টিফাই করব। এবং আইডেন্টিফাই করার পরে এরপর আমি বলবো যে, এবং এরপরে যে স্টেপ গুলো শুরু হবে, যে এরপর আমি বলবো যে ফার্স্ট আমি কোন মানে কোন স্টেজে ডিফিকাল্টি সেটা আমি আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার চেষ্টা করব। চেষ্টা করার পর আমি যেটা করব যে আমার কাছে
আইডিয়াল কি? আইডিয়াল হচ্ছে অ্যাওয়েক ফাইবার অপটিক ইনটিউবেশন। অ্যাওয়েক ফাইবার অপটিক ইনটিউবেশন করার আগে কি কি করতে হবে? আমার তিনটা কাজ করতে হবে। কি সেই তিনটা কাজ? তিনটা কাজের মধ্যে হচ্ছে হসপিটালাইজেশন। হসপিটালাইজেশন, তারপর হচ্ছে তোমার ফাইবার অপটিক এন্ডোস্কোপি, রেলোডিং অফ দ্য ট্রাকিয়াল টিউব। এটা তুমি লিখলা। লিখার পরে তারপর তুমি কি করবা? ওই যে অ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইনটিউবেশন, ওটা দিয়ে তখন তুমি শুরু করবা। বুঝা গেছে? তখন বুঝি নাই anticipate আপু কোনটা, মানে এই তোমার তিনটা লাইন লিখবো? এই তিনটা মানে প্রথমত তুমি তো মানে তোমার অ্যান্টিসিপেট ডিফিকাল্ট ইন্টুবেশনের মূল জিনিসটা কি? মূল জিনিস হচ্ছে আমার অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টুবেশন, তাই তো? এখন হুম। তুমি অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টুবেশন করলা। ইন্টুবেশন করার জন্য কি কি লাগবে? প্রথমে লিখবা যে পেশেন্টের কনসেন্ট লাগবে, পেশেন্টের কোঅপারেশন লাগবে। তাহলে এরপরে হাইফেন দিয়ে লিখবো যে টু গেট পেশেন্ট কোঅপারেশন, পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে এবং পেশেন্টকে আমি লাইট লো ডোজ সিডেটিভ দিয়ে আমি তাকে লাইটলি সিডেটেড করে নিব। এরপরে বলবো যে আমি এটা ছাড়া কি কি করতে পারি, এই অ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইন্টুবেশন ছাড়া আমি আর কি কি করতে পারি। ঠিক আছে? এতটুকু করে তুমি লেখা বন্ধ করলা। বন্ধ করার পরে এখন আমরা যে আনঅ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইন্টুবেশনের যে অ্যালগোরিদম, এরপর তুমি ওটা হুম। এখানে লিখে দিবা বাকিটা। কারণ আমাদের তো হুম। এই প্ল্যান তিনটা পয়েন্টের পরে আপু? হ্যাঁ, এই তিনটা পয়েন্টের পরে। কারণ ধরো তুমি তোমাকে তোমাকে যদি পেশেন্ট অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টুবেশন করতে দেয়, তাহলে তোমার আর আর কোনো পয়েন্টেই গেল না। ঠিক আছে? তখন তুমি জিনিসটা লিখলা যে যদি আমার পেশেন্ট অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টিউশন করতে গেলে লাগবে হচ্ছে আমার পেশেন্ট কনসেন্ট এবং হচ্ছে পেশেন্ট কোঅপারেশন। তাহলে পেশেন্ট কনসেন্ট কোঅপারেশন পাওয়ার জন্য আমার করতে হবে কি? তাকে রিঅ্যাসিওর করতে হবে, তাকে লো ডোজ দিয়ে সিডেট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা ছাড়াও আমি এই অ্যাওয়েক অ্যাওয়েক ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, অ্যাওয়েক ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, অ্যাওয়েক ট্যাক্টিক ইন্টিউবেশন ভায়া ইন্টিউবেটিং এলাম, এইসব পদ্ধতিও করতে পারি। বাট পেশেন্ট ইজ নট কোঅপারেটিং, অথবা হচ্ছে পেশেন্ট রিফিউজ ফর অ্যাওয়েক প্রসিডিওর, হ্যাঁ, অ্যাওয়েক ইন্টুবেশন। ইন দ্যাট কেস উই ক্যান ফলো উই ক্যান ফলো উই আমরা ফলো করতে পারি। উই ক্যান ফলো দাস মানে ডিফিকাল্ট আনএন্টিসিপেটেড ডিফিকাল্ট ইন্টুবেশন লগারিদম। তারপর তুমি তখন প্ল্যান A, B, C করে এটাকে জুড়ে দিলাম। আমার জিনিসটা বুঝতে পারছো নাকি আবার বলবো? এত লেখা টাইম হবে? অতিরিক্ত বড় এগুলো না? আরে এটা তো বড় কেমনে হইতেছে? রাইট প্লেস রাইট পার্সন, চারটা আর লিখতে কতক্ষণ লাগবে? চারটা আর পার্সন, চারটা আর দিবি। তারপর হচ্ছে ডিফিকাল্টিটা কোন লেভেলের আছে। তো মানে তোর যদি কোয়েশ্চেন ডিফিকাল্টি নিয়ে আসে, এটা হয় 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে, অথবা হচ্ছে তোমার যদি 10 নম্বরের ভিতরে এটা ঢুকায় দেয়, তাহলে ওখানে তো এটা 5 নাম্বার থাকবে। 5 নাম্বারের জন্য তো তুমি তুমি যদি অতটুকু লিখো তোমার এটা হবে? তোমার পার্সন অ্যাওয়েক ইন্টিউবেশন প্রেফার করলো না, তাহলে তুমি কিভাবে করবা? বুঝতে তার পারছো? মানে ওইটা আবার আনএন্টিসিপেটেড পুরোটা লিখতে হবে আবার? হ্যাঁ, কারণ অ্যান্টিসিপেটেড আর অ্যান্টিসিপেটেড তো চারটা প্ল্যান। প্ল্যান গুলা তো সেম। প্ল্যান তো সেম। আলটিমেটলি তুমি যদি অ্যাওয়েট না করতে পারো, তাহলে তুমি কি করবা? ইমার্জেন্সি ফোনা করবা। তো ফ্রন্ট নেক অ্যাক্সেসের জন্য তুমি তো আর ধুপ করে ফ্রন্ট নেক অ্যাক্সেসে চলে যাবা না। তাহলে তোমাকে তো স্টেপ বাই স্টেপে আসতে হচ্ছে। হয় তুমি শুরুতেই অ্যাওয়েক করে ফেললাম, কাহিনী শেষ। অথবা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপে গেলাম, যে আমি চেষ্টা করে গেলাম যে পারি কিনা। যদি না পারি তাহলে আমি ফোনও করে ফেলবো। মানে এভাবে লিখলে তাহলে তোমার আর কোনো ভুল ধরার উপায় নেই। কারণ তুমি যদি অ্যাওয়েকে শুধু অ্যাওয়েক ফাইবার অপটিক করে বসে থাকো, তাহলে তো হবে না। অ্যাওয়েক ফাইবার অপটিক তো সবার কাছে নাই, বা অ্যাওয়েক ফাইবার নাই। অপটিক তো সবসময় তোমার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আর তুমি অতটুকু ওটা কথা পরে, তোমার 5 নাম্বারে অত আইবো না তো নাম্বার। বুঝোস নাই? মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার আনএন্টিসিপেটেড একদম ইন ডিটেল যা যা আছে পোস্ট অপারেটিভ পুরোটাই লিখতে হবে, তাই তো? না, আনএন্টিসিপেটেড যদি কোয়েশ্চেন ওই মানে ল্যাজ হিসেবে রাখো, তখন সেখানে ওই যে পোস্ট অপারেটিভ কেয়ার, আনএন্টিসিপেটেড যে পোস্ট অপারেটিভ কেয়ার ম্যানেজমেন্ট, এগুলো কিছু লেখা লাগবে না। এগুলো বাদ দাও। এগুলো লিখতে পারলে লিখবা, না লিখতে পারে না। কিন্তু ওই যে প্ল্যান এ মানে বি মেইনলি সি আমরা যে ডি, চারটা প্ল্যান জাস্ট হ্যাঁ, এবিসিডি ওইটা লিখবো আর হ্যাঁ, কি, চারটা যাতে না প্ল্যানের হলে মধ্যে শর্ট। ভিতরে প্রথমে 4টা নিলাম, পরে 3টা পরে হচ্ছে 2 বার 2% টেকনিক, পরে হচ্ছে ফ্রন্ট নেক অ্যাক্সেস করবো সেটা। এই মানে শর্টলি লিখবো আপু, তাই তো? একদম হ্যাঁ, ওইটার মতো ইন না ডিটেলস না, লেখা ওটার লাগবে মতো না ইন নাকি? ডিটেল তো লেখা যাবে না। ওটার মতো ইন ডিটেল লিখলে তো ইয়া হয়ে যাবে। বললাম তো তোমার এখানে জিনিসটা তোমাকে আসলে কিছুটা
আইডিয়া করে নিতে হবে যে আমার 5 নাম্বারের জন্য আমি কতটুকু লিখতে পারি। এটা মানে এটা ডিপেন্ড করবে তোমার টাইমিং এর উপর, ডিপেন্ড করবে হচ্ছে তোমার অন্যান্য কোয়েশ্চেনও তো টাচ করতে হবে। তো একটা কোয়েশ্চেন অনেক বড় করে লিখলাম, আর একটা কোয়েশ্চেন একদম ছোট করে ফেললাম, সেটা তো হবে না। এখানে 2 পাতা 3 পাতার আমি ব্যাপারটা বলতেছি না এই কারণে, কারণ আমার লেখা 2 পাতা আর তোর লেখা 3 পাতা, মানে ডিফারেন্স হবে। হ্যাঁ, কার কতটুকু ভলিউম, ভিতরে কন্টেন্ট থাকতে হবে। তো কন্টেন্ট না থাকলে 2 পাতা 3 পাতা আমি আজারে লিখে তো লাভ নেই। বুঝছো? ও, আচ্ছা, পড়তে গেলে তো পড়ার অভাব নাই, তুমি তো আরো অনেক কিছু লিখছো। রেল রোলিংটা আপু জাস্ট খালি লিখে দিব তাই না? রেল রোলিংটা কি শেষ? রেল লোডিং শুধু লিখে দেবো, এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এখানে কোনো ব্যাখ্যা আসবে না। আচ্ছা, ঠিক আছে, এদিকে পড়া এটা গেল, করে করবো। এদিকে একটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে ভলিউম 3। ভলিউম 3টা একটু খোলো, ওখানে কিছু কিছু কোয়েশ্চেন আমি দেখলাম, একটু লাগাই। এটা কোনটা? ভলিউম 3 আপু। ভিউ পয়েন্টের ভলিউম 3। ভিউ পয়েন্টের ভলিউম 3-তে দেখো, এখানে হচ্ছে পেজ 9, 9 নাম্বার পেজে শর্ট নোট। শর্ট নোটটা দেখো, 9 নম্বর পেজ আপু। 9 নাম্বার পেজ। হ্যাঁ, 9 নাম্বার পেজ। শর্ট নোট, হ্যাঁ। হ্যাঁ, শর্ট নোট। শর্ট নোটে দেখো 10 নাম্বার পয়েন্ট, 10 নাম্বার 10-এ লিখছে অ্যানেস্থেশিয়া থাইরয়েড ডিসঅর্ডার, অ্যানেস্থেশিয়া ফর পেশেন্ট অন থাইরক্সিন। এটা দাগ দাও, এটা একটু দেখবা, আমি উল্টা পাল্টা একটু দেখো আমি একটু যেগুলো বের আমাদের। করি, দাঁড়ান আমার তো কাটা, একটু দাঁড়ান আপু। আচ্ছা, একটু দাঁড়াই, দাঁড়াই, একটু একটু দাঁড়াই। হ্যাঁ, ইন্ডেক্সে দাগান, ইন্ডেক্সে শুরুতে আছে। আগে ইন্ডেক্সে দাগাইলো। আচ্ছা, আমি দুঃখ তো বুঝলাম। এখানে ইন্ডেক্সে যে আমার ব্যাটা রাখা দিচ্ছে, এটা না করতাম, বিপদে আছে বিশাল। এসে বাসায় দেখি যে ইন্ডেক্স ওইখানে ব্যাটা রাখা দিচ্ছে, ব্যাটার কাছে কে যায়, আমার সময় আছে তো। এই যে জ্বালা মেজাজ খারাপ লাগতেছে না, শর্ট নোটসটা কই রাখলাম আমি? আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে তোর পেজ 769-এ আছে। 769 থেকে 769-এ? 9, হ্যাঁ, 769 থেকে 782। আমি জাস্ট দাগাতে বলছি, এটা এখন পরে পরে পড়িস। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, ক্রিটিক্যাল ইনসিডেন্টে পড়তে হবে অ্যানাফাইল্যাক্সিস, এটাও দিতে পারে। গতবার যেহেতু ব্রঙ্কোস্পাজম ল্যারিঙ্গোস্পাজম দিছে, কার্ডিয়াক অ্যারেস্ট দিছে, এবার অ্যানাফাইল্যাক্সিস দিয়ে দিতে পারে। অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে আপনার খুব প্রিয় জিনিস, আর আমরা হামেশা ওটিতে ফেসও করি। অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে ভিউ পয়েন্টের ভলিউম 1-এ 48 থেকে 57-এর মধ্যে আছে। ওটা খুলে আমরা ওটা খুলে দেখতে পারি, অথবা আমাদের ক্রিটিক্যাল ইনসিডেন্ট থেকে সরাসরি পড়ে ফেললেই হয়। গেল। আপনি একটু বলেন, একটু কষ্ট করে আমি একটু লিখি, আমার খুঁজে পাচ্ছি না। বলেন বলেন। দেখো, 769 769 থেকে 782 ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট। আর কি বললেন? অ্যানাফাইলেক্সিস? অ্যানাফাইল্যাক্সিস এটা ভিউ পয়েন্টের ভলিউম 1, 48 থেকে 57 লেখা আছে। 48 আপনাদের থেকে মানে আমরা বসাইছিলাম বেসিকে। হ্যাঁ, বেসিকে 48 থেকে 57। 57 গেল। এরপরে হচ্ছে, দেখো তো, এরপরে একটা যেটা লাগবে সেটা হচ্ছে স্মোকিং এন্ড অ্যানেস্থেশিয়া। এটা হচ্ছে 330 নাম্বার, এটা হচ্ছে ভিউ পয়েন্টের ভলিউম 3-এর 18 নাম্বার পেজে আছে, মানে 330 নাম্বার পয়েন্ট। স্মোকিং অ্যানেস্থেশিয়া পেজ নাম্বার হচ্ছে 1171। 1171। ভলিউম